একজন মানুষ যার নাম শুনলেই কাঁপতো পুরো ইউরোপ, যিনি ছোটখাটো গড়নের হলেও তার স্বপ্ন ছিল বিশাল সাম্রাজ্যের। সে ছিল এক সৈনিক, যুদ্ধ ছিল তার নেশা, ক্ষমতা ছিল যার লক্ষ্য। ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার মাঝে দাঁড়িয়ে সে গড়েছিল ইতিহাসের সবচেয়ে আলোচিত সাম্রাজ্য। তিনি নেপোলিয়ন বোনাপার্ট। আজ জানবো কিভাবে এক দ্বীপের ছেলে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে বড় সম্রাট। 1769 সালের 15ই আগস্ট ভূমধ্যসাগরের এক ছোট দ্বীপ কর্সিকা, ফরাসি শাসনের অধীনে সদ্য আসা এই দ্বীপেই জন্মগ্রহণ করেন এক নবজাতক। নাম রাখা হয় নেপোলিয়ন দি বোনাপার্তে। তার পিতা কার্লো বোনাপার্ট ছিলেন একজন আইনজীবী। তার মা লেটিসিয়া রামেলিনো ছিলেন অত্যন্ত কঠোর ও শিক্ষাপরায়ণ। নেপোলিয়ন ছিল তাদের 8 সন্তানের মধ্যে দ্বিতীয়। ছোট থেকে নেপোলিয়ন ছিল শান্ত স্বভাবের। তিনি বেশি কথা বলতেন না, কিন্তু দারুণ কল্পনা শক্তি ছিল তার। তিনি বই পড়তে খুবই ভালোবাসতেন, বিশেষ করে রোমান সাম্রাজ্য, যুদ্ধনীতি ও ইতিহাস ছিল তার প্রিয় বিষয়। কিন্তু তার জীবনের শুরুটা এতটা সহজ ছিল না। মাত্র 6 বছর বয়সে তিনি কর্সিকা স্কুলে পড়া শুরু করে। সে পড়তো ফরাসি ভাষায়, কিন্তু তার মাতৃভাষা ছিল ইতালীয় উপভাষা। তার ফরাসি উচ্চারণ ছিল দুর্বল, আর এটাই হয়ে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে বড় অপমানের কারণ। তার সহপাঠীরা প্রায় তাকে বিদেশি বলে ডাকা শুরু করে। তার গায়ের রং ছিল শ্যামলা, আর মুখটা ছিল একটু ভিন্ন ধরনের। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল তার উচ্চতা ছিল তুলনামূলকভাবে কম। এই সবকিছু মিলিয়ে সহপাঠীরা তাকে বামন বা খাটো ছেলে বলে উপহাস করত। সহপাঠীরা হাসতো, শিক্ষকরা তাকে তাচ্ছিল্য করত। কিন্তু এখানেই তৈরি হচ্ছিল এক বিপ্লবী আত্মা। অপমানে সেই দিনগুলো তার মধ্যে গড়ে তোলে এক জেনারেল, একজন সম্রাট। নেপোলিয়ন একবার বলেছিলেন, আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমি তাকে আমার বিজয়ের মধ্যে দিয়ে উত্তর দেই। এই অপমানই তার ভিতরে এক জেদ, এক রাগ আর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। পরে 9 বছর বয়সে বাবা মা তাকে পাঠান ফ্রান্সের আথান শহরে ভালো ফরাসি শেখার জন্য। এরপর সে ভর্তি হয় ব্রাইনি মিলিটারি একাডেমি নামের এক সামরিক স্কুলে। এই স্কুলে সে 6 বছর কাটায়। গণিত, ইতিহাস, ভূগোল এসব বিষয়ে খুব ভালো ছিল তিনি। তবে বন্ধু বান্ধব ছিল খুবই কম। সে একা থাকতে পছন্দ করত, কারণ সে জানতো এই সমাজ তাকে কখনো মেনে নিবে না। সে নিজের মতো করে গড়ে তুলেছিল এক শক্ততীত ভবিষ্যতের জন্য। 1784 সালে মাত্র 15 বছর বয়সে নেপোলিয়ন ভর্তি হয় ইকোলি মিলিটারিতে, যা ছিল ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক স্কুল। 1785 সালে মাত্র 16 বছর বয়সে তিনি ফরাসি সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন আর্টিলারি বিভাগে। প্রথম দিকে ছিলেন নিস্তব্ধ, কিন্তু মস্তিষ্কে ছিল আগুন। সবাই যখন কেবল আদেশ মানত, তখন নেপোলিয়ন চিন্তা করত কিভাবে শত্রুর মাথায় বাজ পড়ানো যায়। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হলো। রাজতন্ত্র ভেঙে জনগণের হাতে ক্ষমতা আসতে লাগলো। সেই বিশৃঙ্খলা পরিবেশে যারা বুদ্ধিমান, সাহসী আর কৌশলী তারা উঠে এলো। নেপোলিয়নের সুযোগ আসে 1793 সালে টুলন শহরের যুদ্ধে। এই সময় ব্রিটিশরা শহরটি দখল করে রেখেছিল। নেপোলিয়নের কৌশল শহর পুনরুদ্ধার হয়। এই বিজয়ের মধ্যে তাকে পদোন্নতি দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল করা হয় মাত্র 24 বছর বয়সী। তার কৌশলী চিন্তা, সাহসিকতা এবং সাফল্য নজরে আসে সেই সময়কার শাসক দলের, বিশেষত পল ব্যারেসের, যিনি ছিলেন তখন খুবই প্রভাবশালী। 1795 সালে প্যারিসে এক বিশৃঙ্খলা দেখা দিলে নেপোলিয়নকে ডাক দেয় সরকার। নেপোলিয়ন সেই বিদ্রোহ ঠেকায় মাত্র 1 ঘন্টার মধ্যে। এই ঘটনার জন্য সে পেয়ে যায় প্যারিসের রক্ষক উপাধি। 1796 সালে মাত্র 26 বছর বয়সে তিনি ইতালি অভিযানে নেতৃত্ব দেন। নেপোলিয়ন ইতালিতে গিয়ে মাত্র 1 বছরের মধ্যে অস্ট্রিয়ান সাম্রাজ্যের বিশাল বাহিনীকে বারবার পরাজিত করে। তার সৈন্যরা ক্ষুধার্ত ছিল, পোশাক ছেঁড়া, কিন্তু তাদের মনোবল ছিল আকাশ ছোঁয়া, কারণ তাদের সামনে ছিল নেপোলিয়ন। তার সৈন্যরা তাকে ডাকতে শুরু করে দ্য লিটল কর্পোরাল। ছোটখাটো গড়নের এই মানুষটি যেন যুদ্ধক্ষেত্রে এক দৈত্য। তার নেতৃত্বে ফরাসিরা জয় করে লম্বার্ডিয়া, ভেনিস, পাপাল স্টেটস। যুদ্ধে তার সৈন্যদের উজ্জীবিত করতে বিশেষ কয়েকটি উক্তি ছিল তার। ইম্পসিবল ইজ আ ওয়ার্ড টু বি ফাউন্ড অনলি দ্য ডিকশনারি অফ ফুলস। বাংলা অর্থ, অসম্ভব শব্দটা শুধু বোকাদের অভিধানেই থাকে। ভিক্টরি বিলংস টু দ্য মোস্ট প্রিজার্ভিং। বাংলা অর্থ, বিজয় তাদেরই হয় যারা ধৈর্য ধরে লড়াই করে। এ সোল্ডার উইল ফাইট লং অ্যান্ড হার্ড ফর এ বিট অফ কালার রিবন। বাংলা অর্থ, একজন সৈনিক কেবল একটি রঙিন ফিতার জন্যই দীর্ঘ সময় যুদ্ধ করতে পারে। অ্যাবিলিটি ইজ নাথিং উইদাউট অপরচুনিটি। যোগ্যতা যদি সুযোগ না পায় তবে তা কোনো মূল্য রাখে না। ইতালি অভিযানের পর পুরো ইউরোপ নেপোলিয়নের নাম দেয় যুদ্ধের জাদুকর। 1798 সালে নেপোলিয়ন মিশর আক্রমণ করেন। লক্ষ্য ছিল ইংল্যান্ডের ভারত উপনিবেশের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা। সে মিশর জয় করে ফেললেও নাইল নদীর যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী তার নৌবহর ধ্বংস করে দেয়। এই অভিযানে সে ব্যর্থ হলেও মিশরের পুরনো মিশরীয় সভ্যতা নিয়ে গবেষণার সূচনা করেন। মিশরে ব্যর্থ হলেও নেপোলিয়নের জনপ্রিয়তা এত বেশি ছিল যে সে 1799 সালে প্যারিসে ফিরে এসে ফরাসি সরকারের নিয়ন্ত্রণ করে নেয়। নেপোলিয়নের তখন ব্যাপক জনপ্রিয়তা। সৈনিকরা তাকে শ্রদ্ধা করত, সাধারণ মানুষ তাকে বিশ্বাস করত, আর রাজনীতিবিদরা তাকে ভয় পেত। 1799 সালে 9 নভেম্বর তিনি তার বিশ্বাসী সৈন্যদের নিয়ে প্যারিসে প্রবেশ করেন। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত 18
নেপোলিয়ন সংসদ ভবনে প্রবেশ করেন। অনেক আইন প্রণেতা তার বিরুদ্ধে চিৎকার করে ওঠে। তখনই তার ভাই লুসিয়ান বোনাপার্ট, যিনি সংসদের স্পিকার ছিলেন, সেনাদের ডেকে বলেন, এই বিপ্লবীদের বের করে দাও। সেনারা অস্ত্র তুলে নেয় আর সংসদ ভেঙে ফেলা হয়। এরপর একটি নতুন সংবিধান তৈরি করা হয়, যেখানে 3 জন কনসুয়েল থাকে, কিন্তু আসল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে একজনের হাতে, নেপোলিয়ন বোনাপার্টের কাছে। এভাবেই তিনি হয়ে যান ফার্স্ট কনসুল অফ ফ্রান্স, ফ্রান্সের সর্বোচ্চ শাসক। 1804 সালে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে বিশাল অনুষ্ঠানে তিনি নিজেই নিজের মাথায় মুকুট পরালেন, কারণ তিনি বিশ্বাস করতেন সম্রাটের ক্ষমতা ঈশ্বরের কাছ থেকে আসে, পোপের কাছ থেকে নয়। আর মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি নিজেকে সম্রাট ঘোষণা করেন। নেপোলিয়নের জীবনে কেবল যুদ্ধ নয়, ছিল গভীর ভালোবাসার গল্প। তার প্রথম স্ত্রী জোসেফিন, তিনি যখন ফ্রান্সের সেনাপতি ছিলেন তখনই প্রেমে পড়েন তার চেয়ে বয়সে বড় বিধবা নারীর। 1796 সালে তিনি বিয়ে করেন জোসেফিন দা ব্রোহানকে। নেপোলিয়ন তাকে এতটাই ভালোবাসতেন যে যুদ্ধক্ষেত্রে থেকেও তাকে প্রেমপত্র লিখতেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জোসেফিন সেই ভালোবাসার প্রতি ততটা আন্তরিক ছিলেন না। তার পরকীয়ার গুজব এবং সন্তান না হওয়ার কারণে 1810 সালে নেপোলিয়ন কষ্টের সাথে তাকে ডিভোর্স দেন। তবে এখানেই থেমে যায় না গল্প। অনেক ইতিহাসবিদ বলেন মৃত্যুর আগের মুহূর্তেও নেপোলিয়নের শেষ কথা ছিল, ফ্রান্স, দ্য আর্মি, দ্য হেড অফ আর্মি, জোসেফিন। এটাই প্রমাণ করে জোসেফিন চিরকাল তার হৃদয়ে ছিলেন। পরে 1810 সালে তিনি মারি লুইসকে বিয়ে করেন। তিনি ছিলেন অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিসের মেয়ে, অর্থাৎ রাজকুমারী। এই বিয়ে ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্যে, অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার জন্য। তাদের একটি ছেলে ছিল নেপোলিয়ন দ্বিতীয়, যাকে কিং অফ রোম উপাধি দেওয়া হয়। কিন্তু নেপোলিয়ন যুদ্ধে হেরে নির্বাসনে গেলে তার স্ত্রী ও সন্তান তাকে ছেড়ে অস্ট্রিয়ায় ফিরে যায়। তার ছেলেটি খুবই কম বয়সে মারা যায়। নেপোলিয়ন সামরিক কৌশলে এতটাই শক্তিশালী ছিল, তিনি ইউরোপের প্রায় সব দেশকে কাবু করে ফেলেছিলেন। অস্ট্রিয়া, ইতালি, স্পেন সবাই নেপোলিয়নের তলোয়ারের নিচে নত হয়। তবে তিনি চেয়েছিলেন ইংল্যান্ডকে জয় করতে, কিন্তু সমুদ্রে ব্রিটিশদের নৌবাহিনী ছিল দুর্দান্ত। ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়নের নৌবাহিনী পরাজিত হয়, তবুও স্থলপথে তিনি একের পর এক দেশ জয় করে যান। তার স্বপ্ন ছিল একটি নেপোলিয়নিক ইউরোপ, যেখানে নতুন আইন, শিক্ষা ও সংগঠন থাকবে। নেপোলিয়নিক কোর্ট এটা ছিল একটি আধুনিক যুক্তি নির্ভর আইনি সংহিতা। এতে সবাই আইনের চোখে সমান ছিল। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়, সম্পত্তির অধিকার, বিবাহ, উত্তরাধিকার সবকিছু পরিষ্কারভাবে নির্ধারিত ছিল। আজও অনেক দেশে এই আইন আংশিকভাবে কার্যকর। তিনি প্রথম শাসক ছিলেন যিনি বলেছিলেন আইন শুধু রাজাদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য। সম্রাট নেপোলিয়ন শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা আনেন। তিনি প্রতিষ্ঠা করেন পাবলিক স্কুল, মিলিটারি একাডেমি, প্রশাসনিক ট্রেনিং সেন্টার। তার তৈরি ব্যুরোক্রেটিক ব্যবস্থা আজকের আধুনিক ফ্রান্সের ভিত্তি। তিনি প্রতিষ্ঠা করেন ব্যাংক অফ ফ্রান্স, দেশের আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণ আনেন, কর ব্যবস্থাকে সুশৃঙ্খল করেন। ফলে বিপ্লব পরবর্তী বিশৃঙ্খল ফ্রান্সে স্থিতিশীলতা ফিরে আসে। নেপোলিয়নের সেনাবাহিনী ছিল তার সাধারণ জনগণ দ্বারা গঠিত। তিনি যোগ্যতা অনুযায়ী পদ দিতেন, বংশ পরিচয় দেখেতেন না। তিনি বলতেন, তুমি যদি সাহস দেখাও তুমি সেনাপতি হবে, রাজপরিবারের ছেলে না হলেও। এই নীতিতে তিনি এমন এক সেনাবাহিনী তৈরি করেন যারা তাকে ভালোবাসত, বিশ্বাস করত আর প্রয়োজনে জীবনও দিত। সম্রাট হিসেবে নেপোলিয়ন শুধু ফ্রান্স শাসন করেনি, বরং ইতালি, জার্মানি, স্পেন, অস্ট্রিয়া সবখানে নেপোলিয়নের আইন, সংস্কৃতি ও কৌশলের প্রভাব পড়ে। তিনি রোমান সাম্রাজ্যের পরে ইউরোপের সবচেয়ে বড় রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব ফেলেন। তবে সবাই নেপোলিয়নের শাসন পছন্দ করেনি। তিনি সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করেছিলেন। অনেক যুদ্ধের ফলে লাখ লাখ মানুষ প্রাণ হারায়। কিছু দেশ তাকে স্বৈরাচারী বলেও মনে করত। 1812 সালে নেপোলিয়ন সিদ্ধান্ত নেন রাশিয়া আক্রমণের, আর এটাই ছিল তার জীবনের সেরা ভুল। তিনি প্রায় 6 লক্ষ সৈন্য নিয়ে রওনা হন রাশিয়ার আক্রমণ করার জন্য। তবে রাশিয়ার এক ঠান্ডা আবহাওয়ায় খাদ্যের অভাবে একে একে তার বিশাল সেনাবাহিনী ছোট হতে থাকে। অপরদিকে কিন্তু রুশরা যুদ্ধ না করে পিছু হটে। নেপোলিয়নের সৈন্যরা খাবার ছাড়াই জমে যায় হাড় কাঁপানো শীতে। শেষমেশ মাত্র 95,000 সৈন্য নিয়ে তিনি ফিরে আসেন নিজ দেশে। এই এক সিদ্ধান্তই ছিল তার সাম্রাজ্যের মৃত্যুর ঘণ্টা। নেপোলিয়নের অগ্রাসী যুদ্ধনীতির কারণে প্রায় পুরো ইউরোপ তার বিরুদ্ধে জোট বাঁধে। ব্রিটেন, রাশিয়া, অস্ট্রিয়া, প্রুশিয়া সবাই একত্র হয়। তিনি প্রতিভাবান হলেও এতগুলি দেশের বিরুদ্ধে একা দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। এছাড়াও যুদ্ধের খরচ ফরাসি জনগণকে চাপে ফেলে দেয়। নেপোলিয়ন সংবাদপত্র, রাজনীতি ও মত প্রকাশ নিয়ন্ত্রণ করতেন, যার ফলে একসময়ের বিপ্লবী পক্ষে থাকা জনগণ ধীরে ধীরে তার বিরুদ্ধে যেতে শুরু করে। 1814 সালের এপ্রিলে ইউরোপের জোট বাহিনী প্যারিস দখল করে। ফ্রান্সের জনগণ আর সেনাবাহিনীও তখন ক্লান্ত, তাই বাধ্য হয়ে নেপোলিয়ন সিংহাসন ছেড়ে দেন। আর এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়, নির্বাসন ও প্রত্যাবর্তন। নেপোলিয়নকে পাঠানো হয় ইতালির উপকূলে ছোট একটি দ্বীপে,
দ্বীপটি খুবই ছোট, মাত্র 20 কিলোমিটার লম্বা। তাকে দেওয়া হয় 1000 সৈন্য, কিছু কর্মচারী এবং ছোট একটি প্রাসাদ। তিনি সেখানে থেকেও প্রশাসন চালান, রাস্তা তৈরি করেন, অর্থনীতি উন্নয়ন করেন। কিন্তু একসময় তার মনে হতে থাকে, এটাই কি আমার শেষ? এই ছোট দ্বীপই শেষ হবে আমার গল্প? তিনি অপেক্ষা করতে থাকেন সময়ের, আর একদিন সেই সুযোগ এসে যায়। নতুন রাজা লুই 18 ফ্রান্সের সিংহাসনে বসেন, কিন্তু জনগণ অসন্তুষ্ট। নেপোলিয়নের সৈন্যরাও তার অনুগত থাকেন। বিতর্ক, দুর্নীতি আর দারিদ্র ফ্রান্সকে আবার অস্থির করে তোলে। এই সুযোগ কাজে লাগান নেপোলিয়ন। 1815 সালে 25 ফেব্রুয়ারি নেপোলিয়ন গোপনে একটি জাহাজে চড়ে এলবা থেকে রওনা দেন। তার সঙ্গে ছিল মাত্র 1000 অনুগত সৈন্য। 7 মার্চ তিনি ফ্রান্সে অবতরণ করেন। কোনো গুলি ছাড়াই সৈন্যরা তাকে স্বাগত জানান। তারা বলে, সম্রাট ফিরে এসেছে। লুই 18 পালিয়ে যান। নেপোলিয়ন আবার ক্ষমতা গ্রহণ করেন। এ সময়কে ইতিহাসে বলা হয় দ্য 100 ডেজ। একজন নির্বাসিত সম্রাট মাত্র 1000 সৈন্য নিয়ে ফিরে এলেন। তার আগমনে আবার কেঁপে উঠল ইউরোপ আবার আতঙ্কিত হয়ে যায়। আর তারা দেরি করেনি। ব্রিটেন, অস্ট্রিয়া সবাই আবার জোট বাঁধে। 1815 সালে 18 জুন ওয়াটারলু যুদ্ধ। নেপোলিয়ন আবার পরাজিত হন। এবার তাকে পাঠানো হয় আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি দূরবর্তী দ্বীপে, সেন্ট হেলেনা। সেখানে পাহারায় ছিল ব্রিটিশ সেনাবাহিনী। সেই দ্বীপ থেকে আর কখনো ফিরতে পারেননি। এই দ্বীপটি ছিল ছোট, নির্জন এবং জনশূন্য। ব্রিটিশ সরকার নিশ্চিত হতে চেয়েছিল এইবার তিনি আর পালাতে পারবেন না। তাকে নজরদারিতে রাখা হয়েছিল কড়া পাহারায়। নেপোলিয়ন থাকতেন লংহুড হাউস নামক একটি ঘরে, যা ছিল স্যাঁতসেঁতে, ঠান্ডা আর অসুস্থজনক পরিবেশে ভরা। একসময় যিনি হাজার হাজার সৈন্য নেতা ছিলেন, এখন তিনি বন্দী একজন মানুষ, একটি দ্বীপে একা। নেপোলিয়নের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। তিনি ভুগছিলেন পেটের ব্যথা, দুর্বলতা এবং খাবারের অনীহা নিয়ে। তার চিকিৎসকরা বলেন তিনি পেটের আলসার বা পেটের ক্যান্সারেও ভুগছিলেন। তবে কিছু ঐতিহাসিক মনে করেন তিনি ধীরে ধীরে বিষক্রিয়ায় মারা গেছেন। অনেকেই সন্দেহ করেন তার মৃত্যুর পেছনে ব্রিটিশদের হাতেই ছিল। কিন্তু আজ পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে বিতর্ক থেকেই গেছে। 1821 সালের 5 মে নেপোলিয়ন তার শয্যায় শুয়েছিলেন, চোখ বন্ধ, শরীর নিস্তেজ। মৃত্যুর কিছুক্ষণ আগে নেপোলিয়নের শেষ কথা ছিল, ফ্রান্স দ্য আর্মি, দ্য হেড অফ আর্মি, জোসেফিন। হ্যাঁ, শেষ নিঃশ্বাসেও তিনি তার ভালোবাসার নামটিই বলেছিলেন, যে জোসেফিনকে তিনি বারবার ফিরিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি। যুদ্ধ জয় করতে পেরেছিলেন কিন্তু ভালোবাসা রক্ষা করতে পারেনি। তিনি একসময় ছিলেন গোটা ইউরোপের ভয়ের নাম। তার আদেশে সাম্রাজ্য কেঁপে উঠত। তার কৌশল যুদ্ধের মানচিত্র বদলে দিত। কিন্তু সময়ের সাথে সাথে সব জয়, সব ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে গেল। শেষ জীবনে তিনি ছিলেন এক বন্দী, এক দূরদ্বীপের একাকী মানুষ, যার আর কোনো সৈন্য ছিল না, ছিল না রাজসিংহাসন, ছিল না করতালি। মৃত্যুর পর ব্রিটিশরা তার মৃত্যুদেহ সেন্ট হেলেনার এক নির্জন স্থানে সমাধিত করে। সমাধির উপর কোনো নাম লেখা ছিল না, কারণ ছিল তাকে আর কখনো শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না। তবুও ইতিহাস থেমে যায় না। 1840 সালে 19 বছর পর ফ্রান্সের রাজা লুই ফিলিপ ব্রিটিশদের সঙ্গে চুক্তি করে নেপোলিয়নের দেহবিশেষ দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। প্যারিসে তার দেহ ফিরলেই গোটা ফ্রান্স যেন আবার একবার তার প্রিয় সম্রাটকে বরণ করে নিল। সারা শহর মিছিল, গান, শ্রদ্ধা, চোখের জল। নেপোলিয়নের দেহ আজও প্যারিসের লেস ইনভ্যালিডসে একটি সুন্দর জাঁকজমকপূর্ণ সমাধির নিচে শায়িত। একসময় সম্রাট আজ বিশ্রামে আছেন তার প্রিয় ফ্রান্সের বুকে। ইতিহাসের পাতায় লেখা আছে হাজারো গল্প, কিন্তু সব গল্প কি আমরা জানি? আমরা খুঁজি সেই অজানা অধ্যায়গুলো, যা লুকিয়ে আছে সময়ের ছায়ায়। আপনি যদি সত্যিকার ইতিহাস প্রেমী হন, তাহলে এই চ্যানেল আপনার জন্য। সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন আমাদের সঙ্গে, কারণ সামনে আরো আসছে অজানা বিস্ময়কর জীবনী ইতিহাস। আমরা বলি না শুধু ইতিহাস, আমরা বলি অজানা ইতিহাসের গল্প।